Welcome to my channel Simple English Learning. Dear students, আজ আমরা গ্রামারের একটা অত্যন্ত পরিচিত অথচ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো ন্যারেশন। ন্যারেশন 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 মানে কি বলতো? ন্যারেশন মানে হলো উক্তি। উক্তি। তাহলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু লার্ন হোয়াট ইজ ন্যারেশন। প্রথমে আমাদের জানতে হবে ন্যারেশন বা উক্তি কাকে বলে। তাহলে ন্যারেশন কাকে বলে? বক্তা যা কিছু বলে তাকেই বলা হয় ন্যারেশন। লেখো, বক্তা যা কিছু বলে তাকে বলে ন্যারেশন বা তাকে বলে ন্যারেশন বা উক্তি। অর্থাৎ কোনো বক্তা যখন যা কিছু উদ্ধৃতি করে, সে যা কিছুই বক্তব্য রাখে, সেই বক্তব্যটাকেই বলা হয় ন্যারেশন বা উক্তি। এই ন্যারেশন সাধারণত দুভাগে বিভক্ত করা যায়। তাহলে আমরা যদি বলি ন্যারেশন কত প্রকার? ন্যারেশন হলো দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে কি? প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তি। তাহলে ন্যারেশন কত প্রকার? ন্যারেশন হলো দুই প্রকার। কি কি? একটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ এবং অন্যটিকে বলবো আমরা ইনডাইরেক্ট স্পিচ। এইবার আমরা ডাইরেক্ট স্পিচ কাকে বলে সেটা জানব। তাহলে ডাইরেক্ট স্পিচ কাকে বলে? বক্তা যখন কোনো বক্তব্য বা বক্তার বক্তব্যকে যখন অবিকল তুলে ধরা হয় তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। লেখো, বক্তার বক্তব্যকে যখন অবিকল তুলে ধরা হয় তাকে বলে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। তাকে কি বলা হয়? ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। ক্লিয়ার? এইবার আমাদের জানতে হবে একটা উদাহরণ। ডাইরেক্ট স্পিচের একটা উদাহরণ কি? যেমন ধরো, রাম সেজ, কমা ইনভার্টেড কমা, আই অ্যাম আ বয়। দেখো, রাম সেজ আই অ্যাম আ বয়। রাম বলে আমি হই একজন বালক। ও কার সম্পর্কে বলছে? নিজের সম্পর্কে বলছে। নিজের বক্তব্যটাকেই তুলে ধরছে। সেজন্য এখানে বক্তার বক্তব্য যখন অবিকল তুলে ধরা হয়, অর্থাৎ সে যা কিছু বলে সেইটাকে যখন তুলে ধরা হয় তখন তাকে বলা হবে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। তাহলে রামটা কি, উদাহরণটা কি? রাম সেজ আই অ্যাম আ বয়। অথবা ধরো, সীতা সেড আই অ্যাম আ বিউটিফুল লেডি। আই অ্যাম আ বিউটিফুল লেডি। আমি একটা সুন্দরী মহিলা। এটা কে বলল? সীতা বলল। তাহলে ও নিজের কথা নিজে বলছে, ডাইরেক্ট। সেই জন্য সেইটার বক্তব্যকে যখন তুলে ধরছে অবিকলভাবে তখন সেটা হচ্ছে কি?
ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। এইবার আমরা জানব কি ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি কাকে বলে বা ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? দেখো, ইনডাইরেক্ট স্পিচ বক্তার বক্তব্যকে যখন অবিকল না তুলে ধরে তার সংবাদ পরিবেশন করা হয়। সংবাদ পরিবেশন করা হয় তাকে বলে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তাহলে বক্তার বক্তব্যকে যখন সরাসরি না বলে অবিকল না তুলে ধরে কি করা হবে? যখন সংবাদ পরিবেশন করা হবে, কোনো রিপোর্ট বা প্রতিবেদন আকারে বলা হবে বা ঘুরিয়ে বলা হবে, ইনডাইরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে বলা হবে, তখন তাকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। উদাহরণ কি? রাম says that he is a boy. রাম বলে, কি বলে? সে হয় একটি বালক। আগে কি বলেছিলাম? আমি হই একটি বালক। আর এখন কি বলছে? সে হয় একটি বালক। তার মানে অবিকল না ধরে একটা তথ্য পরিবেশন করছে, প্রেজেন্টিং অ্যান ইনফরমেশন অ্যাবাউট দ্য স্পিচ অফ দি স্পিকার। বক্তার বক্তব্যকে যখন কোনো তথ্যাকারে অন্যের সামনে তুলে ধরা হয় ইনডাইরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে, রিপোর্ট আকারে, প্রতিবেদন আকারে সংবাদ পরিবেশন করা হয়, তাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তাহলে আমরা উদাহরণ দেখলাম। এইবার আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। সেটা কি কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর একটা হচ্ছে স্পিকার। তাহলে দেখো, ন্যারেশন করতে গেলে আমাদের দুটো জিনিসকে অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এছাড়াও স্পিকারকে সেটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর একটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। যেমন ধরো, আমরা কি বললাম? ধরো, হি সেড, কমা ইনভার্টেড কমা, I did the work. He said I did the work. তাহলে এখানে কি হচ্ছে? হিটা হচ্ছে কে? স্পিকার। বুঝতে পেরেছো? স্পিকার মানে কি? বক্তা। কে বলছে? হি, সে। এই সেড ভার্বটি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেইটাকেই বলা হবে রিপোর্টেড স্পিচ। এইটাকে বলা হচ্ছে স্পিকার, মানে কি? বক্তা। আর সেড ভার্বটিকে কি বলা হবে? রিপোর্টিং ভার্ব বা আরভি। মনে রাখতে হবে কিন্তু, আরভি মানে রিপোর্টিং ভার্ব। আর আই ডিড দ্য ওয়ার্ক এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এইটাকে বলা হবে আরএস বা রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি জানবো? রিপোর্টিং ভার্ব কাকে বলে? সে, সেড বা উইল সে বা শ্যাল সে, এই ভার্বগুলিকে বলা হবে রিপোর্টিং ভার্ব। এখানে সে হতে পারে, আরেকটা হচ্ছে কি? উইল বা শ্যাল সে। বুঝতে পেরেছো? তাহলে সেড ভার্বটি রিপোর্টিং ভার্ব, সে ভার্বটি রিপোর্টিং ভার্ব, উইল সে বা শ্যাল সে, এগুলোকে বলা হবে রিপোর্টিং ভার্ব।
আর রিপোর্টেড স্পিচ কাকে বলে? ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে, ইনভার্টেড কমা অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন এর মধ্যে যা থাকবে তাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ বা প্রদত্ত উক্তি যেটা থাকে সেইটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা কি করব? ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ করার নিয়ম। এই নিয়মগুলো কিন্তু আমি ভয়েস চেঞ্জের মতো খুব সুন্দর করে লিখে দেব, প্লিজ রাইট ডাউন। তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে লিখবে টু ইয়োর এক্সারসাইজ বুক, তোমাদের এক্সারসাইজ বইতে লেখো। আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে এবং তাহলে নিয়মগুলো যদি জানা থাকে খুব সুন্দরভাবে তোমরা ন্যারেশন করতে পারবে। দেখো 1 নাম্বার নিয়ম, সেটা কি বলছে? রুলস কি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, বুঝতে পেরেছো? 1 নাম্বার আমি একেবারে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে যাব, একটা করে নিয়ম দেব, একটা করে উদাহরণ দেব, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম নিয়মটা কি বলছে? আরভি এর, আরভি মানে কি বললাম? রিপোর্টিং ভার্ব। আরভি এর যদি অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে তাহলে সে হয় টেল ও সেড হয় টোল্ড। আরভি এর যদি অবজেক্ট থাকে তাহলে সে হয় টেল এবং সেইড হয় টোল্ড। কখন হয়? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময়। ক্লিয়ার? আর কি বসে? কিন্তু যদি অবজেক্ট না থাকে তাহলে সে বা সেইড ভার্বটি বসে যায়। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, বুঝতে পেরেছো? তাহলে আমি শুধু শেখাই, তাহলে দেখো উদাহরণ দিয়ে, এটারই আমরা একটা উদাহরণ দিচ্ছি। সেটা কি? রাম সেজ টু মি, রাম সেজ টু মি কি বলছে? আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক। এখানে দেখো তো, রাম সেজ টু মি আই হ্যাভ আ বুক। এখানে রামটা কি? স্পিকার সাবজেক্ট, সেজটা কি? আরভি, টুটা কি? প্রিপোজিশন, মিটা কি? অবজেক্ট। এই মিটার কথাই এখানে বলছি, বুঝতে পেরেছো? তাহলে এই মিটা যদি থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে বলছে এই সে ভাবটা উঠে গিয়ে টেল এবং সেট ভাবটা উঠে গিয়ে কি বসবে? টোল্ড বসবে। তাহলে কি হবে? রাম সেজের পরিবর্তে কি হবে? টেলস। এবার টু প্রিপোজিশন উঠে যাবে, পরের নিয়মে আসছে রাম টেলস মি। এরপরে বাকিটা আমি এখনো বলবো না, এই কথাটা এখনো আগে বোঝাতে বলছে, আমরা এক একটা করে নিয়মে আসবো। তাহলে রাম টেলস মি, ক্লিয়ার হয়েছে? এটা রাম টেলস মি কি করে হলো? এখানে অবজেক্ট আছে তাই সে উঠে গিয়ে টেল, এবং যদি সেট থাকতো তাহলে কি হতো? টোল্ড বসতো। 1 নাম্বার নিয়ম ক্লিয়ার। নাম্বার 2 দেখো, নাম্বার টু কি? টু প্রিপোজিশন উঠে যায়, টু প্রিপোজিশন উঠে যায়। সেটা কি রকম? যেমন ধরো আকবর said to মিতা you are my friend। আকবর said to মিতা you are my friend। তাহলে আকবরটা কি? সাবজেক্ট, সেটটা কি? এমভি মেন ভার্ব, টুটা কি? প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা উঠে যাবে যদি অবজেক্ট থাকে, বুঝতে পেরেছো? তাহলে কি হবে?
এখানে তাহলে কিসে পরিবর্তন হবে? আকবর টোল্ড। টোল্ড কেন হলো? আগের নিয়মে কি আছে? যদি সেট থাকে টোল্ড হবে, সে থাকলে টেল হবে, যদি অবজেক্ট থাকে। মিতা অবজেক্ট আছে, টোল্ড মিতা। তাহলে টুটা কি হলো? নিয়মের বেড়াজালে টুটা উঠে গেল। এটা হচ্ছে নিয়ম নাম্বার 2। এবার নাম্বার 3টা কি হবে দেখো। নাম্বার 3, লিঙ্কার কি বসে? দ্যাট বসে। নাম্বার 3, লিঙ্কার দ্যাট বসে। দ্যাট বসে আরভি ও আরএস এর সংযোগস্থলে। সংযোগস্থলে যেমন আরেকটা উদাহরণ, অন্য আরেকটা উদাহরণ দেখো। দ্য টিচার টেলস মি, আচ্ছা দ্য টিচার সেজ টু মি, দ্য টিচার সেজ টু মি কাম হিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি আরভি, এটা হচ্ছে কি আরএস। এই যে সংযোগস্থল, এখানে দ্যাট বসবে। তাহলে কি হলো? দ্য টিচার, আমরা এই পর্যন্ত নিয়ম শিখে ফেলেছি। শেষ থাকলে কি হবে? অবজেক্ট আছে টেলস, টু প্রিপোজিশন উঠে যাবে মি। এই যে লিঙ্কার দ্যাট, খেয়াল রাখতে হবে এইটা কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন অফ ন্যারেশন ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ is assertive, sorry, from direct speech to indirect speech is হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা প্র্যাকটিস করছি। তাহলে দ্য টিচার টেলস মি দ্যাট দিয়ে পরে এখনো আসেনি। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 4, ইনভার্টেড কমা উঠে যায়, ইনভার্টেড কমা থাকবে না। দেখো নাম্বার 4, সেটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে যায়, উঠে যায়। দেখো ইনভার্টেড কমা হচ্ছে কি? এটা উঠে যাবে। অর্থাৎ সমস্ত ধরনের বাক্য, 5 নম্বর নিয়ম, সমস্ত ধরনের বাক্য অ্যাসার্টিভ হবে। তার মানে এটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সমস্ত ধরনের বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এখানে হচ্ছে ন্যারেশনের সঙ্গে ভয়েসের পার্থক্য। ন্যারেশনে কি করছি আমরা? অ্যাসার্টিভ থাকুক তাতে অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ থাকলেও অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ থাকলেও অ্যাসার্টিভ হবে, অপটেটিভ থাকলেও অ্যাসার্টিভ হবে, এক্সক্লেমেটরি থাকলেও অ্যাসার্টিভ হবে। হোয়ারঅ্যাজ ভয়েস চেঞ্জে আমরা কি করেছিলাম? যেটা যে বাক্যে থাকবে সেটা সেই বাক্যে হবে। প্রশ্নবোধকই হয়, অ্যাসার্টিভই হবে, বা ইম্পারেটিভই হয়েছিল। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে নাম্বার 5 হয়ে গেল। এইবার এসো, সমস্ত ধরনের বাক্য যখন হয়ে গেল, এবার 6, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 6 হচ্ছে টেন্সের নিয়ম। টেন্সের নিয়ম দেখো, টেন্সের নিয়মে কি বলছে? আরভি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয়, মানে যদি সে বা উইল সে বা শ্যাল সে থাকে, তাহলে আরএস এর ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আরভি যদি সেড হয়, অর্থাৎ যদি পাস্ট ফর্মে হয়, তাহলে আরএস এর ভার্বের টেন্সও অনুরূপভাবে পাস্ট টেন্সের হবে। সেটা কিভাবে হবে আমরা দেখাচ্ছি। কি বললাম দেখো, আরভি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয়, তাহলে আরভি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয়, তাহলে অর্থাৎ সে অর উইল বা শ্যাল সে, ঠিক আছে, কি হয়? তাহলে আরএস এর মানে রিপোর্টেড স্পিচের
ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আরভি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সর হয় তাহলে আরএস এর ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি পাস্ট টেন্সের হয়, কিন্তু আরভি যদি পাস্ট টেন্সের হয় তাহলে কি হবে, আরএস এর ভার্বের টেন্সও অনুরূপভাবে পাস্ট টেন্সে হবে। দেখো বলছে যদি সেড থাকে অর্থাৎ পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু আরএস এর অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সও অনুরূপভাবে পাস্ট টেন্সের হবে। কিভাবে হবে, এইটা হচ্ছে আমাদের আসল বক্তব্য। এইগুলো কিন্তু জলের মতো মুখস্থ করতে হবে। আর তার আগে বলে নিই, তোমরা যারা এখনও টেন্স আইডেন্টিফাই করতে জানো না, অতি অবশ্যই টেন্সটা আইডেন্টিফাই করতে হবে, না হলে কিন্তু ন্যারেশন বা ভয়েস কিচ্ছু করতে পারবে না। আমি কিন্তু টেন্সের সিরিয়াল কমপ্লিট করে দিয়েছি, সিরিজটা কমপ্লিট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এইবার কোনটা কোন টেন্সে পরিবর্তন হয় দেখো, সেটা কি, নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনাইট কি হবে, পাস্ট ইনডিফিনাইট। নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম্বার 5 পাস্ট ইনডিফিনাইট হবে পাস্ট পারফেক্ট। নাম্বার 6 পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম্বার 7 শ্যাল বা উইল হবে শুড বা উড। পুরো জলের মতো এটা কিন্তু মুখস্থ করতে হবে। সেটা কি, আবার রিপিট করছি, আরএস এর টেন্সের পরিবর্তন হবে তখনই যদি আরভি পাস্ট টেন্সের হয়। যদি আরভি পাস্ট টেন্সের হয় তাহলে কিভাবে পরিবর্তিত হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট হবে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল বা উইল হবে শুড বা উড। এখানেও কিন্তু ব্যতিক্রমী নিয়ম আছে। কখন তাহলে এইগুলো টেন্সের কোনো পরিবর্তন হবে না সেটা দেখো, সেটা কি দেখো, এইবার হচ্ছে ব্যতিক্রমী এক্সেপশনাল রুলস। এক্সেপশনাল রুলসটা কখন বসবে, এইবার হচ্ছে এক্সেপশন ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি, আরএস যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে আমরা যদি ব্র্যাকেটে লিখি তাহলে কি হবে, অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য, চিরন্তন সত্য বোঝায়, ঠিক আছে, চিরন্তন সত্য বোঝায়, তাহলে সেড আরভি হলেও আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি দেখলাম, আমরা সাধারণত জানি আরভি যদি সেড হয় অর্থাৎ পাস্ট টেন্সের হয় তাহলে আরএস এর ভার্বের টেন্সও অনুরূপভাবে পাস্ট টেন্স হবে, সেটা আমরা বললাম। কিন্তু
যদি আরএস অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বোঝায় বা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝায়, তাহলে আরএসের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। উদাহরণ কি? দেখো এবার উদাহরণ, সেটা কি? দ্য টিচার সেড, দ্য টিচার সেড oil floats on water. The teacher said oil floats on water. তাহলে এটা কি হবে? দ্য টিচার, এখানে যেহেতু কোনো অবজেক্ট নেই তাহলে যা আছে তাই বসে যাবে। said that, যা আছে সেটাই, oil floats on, তেল কোথায় ভাসে? তেল জলে ভাসে, তাহলে এটা চিরন্তন। তেলে কিন্তু বলে না তেলে আর জলে মেশে না, তার মানে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এই জন্য এটা কি হলো? কোনো পরিবর্তন হয়নি। দেখো অয়েল ফ্লোটস অন ওয়াটার, ফ্লোটের পাস্ট ফর্ম ফ্লোটেড, যেহেতু এখানে সেড আছে, হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আর একটা দেখো, দ্য ওল্ড ম্যান said man is mortal। তাহলে এটা কি হবে? দ্য ওল্ড ম্যান said that man is mortal। বুঝতে পেরেছো? দ্য ওল্ড ম্যান said that man is mortal। এই তো হয়ে গেল, ক্লিয়ার? এইবার হচ্ছে 7 নাম্বার নিয়ম। এইগুলোকে কিন্তু সব পরপর মনে রাখতে হবে। 7 নাম্বারটা হচ্ছে পার্সনের নিয়ম, নাম্বার 7, সেটা হচ্ছে কি? পার্সনের নিয়ম। তাহলে দেখো পার্সনের নিয়মটা কি? আরএস এর ফার্স্ট পারসন ও থার্ড পারসন আরভি এর সাবজেক্টকে বোঝায় এবং আরএস এর সেকেন্ড পারসন আরভি এর অবজেক্টকে বোঝায়। দেখো আরএস এর ফার্স্ট পারসন ও থার্ড পারসন আরভি এর কাকে বোঝায়? সাবজেক্টকে বোঝায়। আর আরএস এর সেকেন্ড পারসন আরভি এর অবজেক্টকে বোঝায়। উদাহরণ দিলে তোমরা আরও ক্লিয়ার করে বুঝতে পারবে। দেখো এইবার আমরা টোটাল ঢুকে যাব ভেতরে, সমস্ত নিয়মগুলো শেষের দিকে চলে এসছে। দেখো, দ্য টিচার said to the students, the teacher said to the students, I shall take class today। The teacher said to the students, I shall take class today। তাহলে এটা কি হবে? এই পর্যন্ত আমরা জানি, সব পর্যন্ত করে ফেলি। তাহলে দ্য টিচার, এখানে সেড আছে, অবজেক্ট আছে, তাহলে কি হবে? টোল্ড দ্য স্টুডেন্টস, আরবি এবং আরএসের সংযোগস্থলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? দ্যাট। তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট, এরপরে কি বসবে? আই। আমরা নিয়মে কি বলছে? আরএস এর ফার্স্ট পারসন ও থার্ড পারসন আরভি এর সাবজেক্টকে বোঝায়। আই মানে কে? দ্য টিচার। আই মানে কাকে বোঝাচ্ছে? দ্য টিচারকে। তাহলে দ্য টিচার যদি হয়, দ্য টিচার হচ্ছে শিক্ষক, তাহলে কি হবে? তার প্রনাউনটা কি? হি। তাহলে হিটা কাকে বোঝাচ্ছে? আই এর পরিবর্তে হি বসলো। আইটা কেন? দ্য টিচারকে বোঝাচ্ছে। টিচারটাকে আরভি এর সাবজেক্ট। নিয়ম বলছে আরভি এর সাবজেক্টকে বোঝাবে, ফার্স্ট পারসন ও থার্ড পারসন। আইটা কি? ফার্স্ট পারসন।
যদি এখানে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার্স যদি ধরো এখানে টিচার্স হতো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এখানে যদি হতো উই তাহলে একই হতো, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট, তখন হতো দে। বুঝতে পেরেছ? তখন কি হতো? দে। এবার সেড আছে বলে তাহলে শ্যাল কি হবে? শুড। উইল কি হবে? উড। আমাদের টেন্সের নিয়মে রয়েছে। তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস উই শ্যাল টেক ক্লাস টুডে, দ্য টিচার্স টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে, দের সঙ্গে কি বসে? উড টেক ক্লাস, টুডে থাকলে দ্যাট ডে বসে, আমি পরে আসছি। বুঝতে পেরেছো? দ্যাট দে উড টেক দ্য ক্লাস দ্যাট ডে। আই দিয়ে থাকলে কি হতো? হি উড টেক দ্য ক্লাস দ্যাট ডে। বুঝতে পেরেছো? এই হচ্ছে পার্সনের নিয়ম। এইবার যদি আমরা সেকেন্ড পার্সন হয় তাহলে আরভি এর কাকে বোঝাবে? অবজেক্টকে বোঝাবে। অবজেক্টটা সবসময় তাহলে সেকেন্ড পার্সন কাকে বোঝায়? ইউকে। সেকেন্ড পার্সন কাকে বোঝায়? ইউ। যেমন ধরো মাদার, মাই মাদার সেড টু মি, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলেছিলেন। ইউ আর আ নটি বয়, ইউ আর আ নটি বয়। বুঝতে পেরেছ? তাহলে ইউ মানে কে? তুমি। তুমি মানে কাকে বোঝায়? মিকে। কেন? সূত্র বলছে সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টকে বোঝাবে, আরভি এর অবজেক্ট। তাহলে কি হবে? মাই মাদার টোল্ড মি দ্যাট, এই যে মি এর ইউটা কাকে বোঝাচ্ছে? মিকে। মি এর সাবজেক্টটা কি? আই। এইবার হচ্ছে টেন্সের পরিবর্তন, আমরা এখনো যাইনি, পরে করব। দেখো খুব সহজ, যদি আমরা ধরি, আচ্ছা আমরা তো দিয়ে দিয়েছি না টেন্সের নিয়ম, তাহলে এবার আমরা বুঝতে পারবো। ইউ আর নটি বয়, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট, কিন্তু এখানে সেড আছে, তাহলে এটা হবে কি? পাস্ট ইনডেফিনাইট। তাহলে ইউর সঙ্গে আর বসেছে, আই এর সঙ্গে কি বসবে? আই ওয়াজ আ নটি বয়। তাহলে মাই মাদার টোল্ড মি দ্যাট আই ওয়াজ আ নটি বয়। বুঝতে পেরেছ? এরপরে আমাদের কি করতে হবে? পার্সনের নিয়মও শেষ। এবার লাস্ট নিয়ম, সেটা হলো কি বলতো? সেটা হলো নিম্নলিখিত শব্দগুলো পরিবর্তন হবে নিম্নরূপ। নিম্নলিখিত শব্দগুলো পরিবর্তিত হবে এইভাবে। কোনভাবে? আমরা দেখলে বুঝতে পারবো। দেখো ডাইরেক্টে হবে, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। কি? দেখো নাও, নাও থাকলে কি হবে? দেন। টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। টুমরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে। আচ্ছা, ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। এগুলো মুখস্থ করতে হবে, দ্য প্রিভিয়াস ডে। বুঝতে পেরেছো? আরও আছে অনেক। তাহলে আমি এটা একটু মুছে দিই, তোমরা পজ করে লিখে নেবে। এরপরে কি রয়েছে আমাদের? ডাইরেক্ট ভালো করে লিখি। ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। দেখো দিস থাকলে হবে দ্যাট। আচ্ছা, দিস প্লুরাল থাকলে হবে, দিস থাকলে হবে দোজ। বুঝতে পেরেছো? আচ্ছা, হেন্স থাকলে হবে দেন্স। ক্লিয়ার? কাম থাকলে হবে গো। ঠিক আছে? এগো থাকলে হবে বিফোর। এগো থাকলে কি হবে? বিফোর হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি
চেঞ্জ করতে গেলে যেগুলো টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে, আচ্ছা আরও দেখো টু নাইট, ধরো টু নাইট থাকলে হবে দ্যাট নাইট, দ্যাট নাইট। এবার যদি লাস্ট মান্থ থাকতো তাহলে লাস্ট ডে মানে প্রিভিয়াস ডে, তাহলে লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ। তাহলে বুঝতে পেরেছো? আর একটা দেখো করে নি, লাস্ট মান্থ কি হবে? দ্য প্রিভিয়াস মান্থ। এই তো হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো। তোমাদের কিন্তু আমি আবার বলছি, ভালো করে যদি না প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু ন্যারেশন চিনতে পারবে না। ন্যারেশন চিনতে গেলে ইউ হ্যাভ টু ফার্স্ট আইডেন্টিফাই দ্য টেন্স। টেন্স ছাড়া কিন্তু কখনোই ন্যারেশন বলো ভয়েস বলো করতে পারবে না। আই অ্যাম টেলিং ইউ এগেন অ্যান্ড এগেন, জাস্ট follow the tense. Without tense you will not be able to identify the sentences, whether it is present or past, whether it is present indefinite or past indefinite, কিন্তু কিচ্ছু করা যাবে না। আমি দুটো উদাহরণ দিয়ে তারপরে শেষ করব। তাহলে দেখো আমরা তাহলে নিয়মগুলো শিখে গেছি, এইবার আমাদের উদাহরণ দিয়ে শিখতে হবে। কি? যেমন দ্য বয় সেড, কমা ইনভার্টেড কমা, কি বললো? আই শ্যাল গো টু মার্কেট। দেখো দ্য বয় সেড আই শ্যাল গো টু মার্কেট, তাহলে এটা কি হবে? দ্য বয় সেড আই শ্যাল গো টু মার্কেট, এখানে অবজেক্ট আছে? অবজেক্ট নেই, তাহলে কি হবে? দ্য বয় সেডের পরিবর্তে কি বসবে? টোল্ড হবে? না, হবে না। কেন বলো তো? অবজেক্ট নেই বলে তাই। তাহলে দ্য বয় যা আছে তাই বসে যাবে, দ্য বয় সেড দ্যাট। এইবার আই কাকে বোঝাচ্ছে? দ্য বয়কে। তার প্রনাউনটা কি? হি। এখানে আমরা হি কেন বসালাম বলো তো? এই দ্যাটের পরে এখানে সাবজেক্ট বসাতে হবে, সেই জন্য কিন্তু দ্য বয়ের প্রনাউনটা হি বসলো। তাহলে দ্য বয় সেড দ্যাট হি, শ্যাল থাকলে কি হবে? শুড। উইল থাকলে কি হবে? উড। কিন্তু হি এর সঙ্গে কি বসে? উড বসে। তাহলে হি উড, উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো টু মার্কেট, ব্যাস হয়ে গেল। দ্য বয় সেড দ্যাট হি উড গো টু মার্কেট। আর একটা উদাহরণ দেখো, দ্য স্টুডেন্টস said that the student said to me, you are going to school, you are going to school yesterday. দেখো দ্য স্টুডেন্ট সেড টু মি, ছাত্রছাত্রীরা আমাকে বলেছিল। কি বলেছিল? ইউ আর গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, তুমি গতকাল স্কুলে যাচ্ছিলে। তাহলে দ্য স্টুডেন্টস আমরা প্রথমে লিখব দ্য স্টুডেন্টস, লিখে ফেললাম। এখানে অবজেক্ট আছে মি, তাহলে কি হবে? সেটার পরিবর্তে টোল্ড, টু প্রিপোজিশন উঠে যাবে, দ্য স্টুডেন্টস টোল্ড মি। রিপোর্টিং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি বসবে? দ্যাট বসবে। ইউটা কাকে বোঝাচ্ছে? মিকে। মি এর সাবজেক্টটা কি? আই। এখানে আই কেন হলো? মি কেন বসলো না? দ্যাটের পরে সাবজেক্ট বসবে, তাই। মি এর সাবজেক্ট কি? আই। আমরা ভয়েস চেঞ্জে শিখেছি আই মি, হি হিম, তাহলে উল্টে দাও, সেটাই হবে সাবজেক্ট। তাহলে দ্যাট আই। এইবার হচ্ছে ইউ আর গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। সূত্রে চলে যাও, পাস্ট কন্টিনিউয়াস হলে কিসে পরিবর্তিত হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে কি হবে? দ্যাট আই হ্যাড বিন গোয়িং টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। তাহলে কি হলো? দ্য স্টুডেন্টস টোল্ড মি দ্যাট
আই হ্যাড বিন গোয়িং টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এই তো খুব সুন্দরভাবে হয়ে গেল। এইবার আমাদের কি জানতে হবে, আর একটা উদাহরণ দেখো। আচ্ছা, সুহানা said I get up from bed at 6 a.m. every day. Suhana said I get up from bed at 6 a.m. every day. তাহলে এটা কি হবে বলো তো? সুহানা, ন্যারেশনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা পার্ট অফ স্পিচ কিন্তু নিয়ম অনুযায়ী চলে। নিয়মটা এখানে মুখস্থ করতে হবে, বুঝেছো? তাহলে সুহানা, এখানে অবজেক্ট নেই, তাহলে কি বসবে? সেড আছে, সেডই বসে যাবে। লিঙ্কার কি বসবে? দ্যাট। কেন? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সুহানা সেড দ্যাট, ক্লিয়ার? এরপরে কি বসবে? আই। আইটা কাকে বোঝাচ্ছে? সুহানা। সুহানা ম্যাসকুলাইন না ফেমিনাইন? ও হচ্ছে ফেমিনাইন, তাহলে কি বসবে? সুহানার পরিবর্তে শি। আচ্ছা, শি। এইবার হচ্ছে এখানে আই গেট আপ ফ্রম বেড অ্যাট 6 a.m. এভরিডে। আমি প্রত্যেক দিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। এটা তার কি অভ্যাস বোঝাচ্ছে? তাহলে যদি অভ্যাস বোঝায় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, সে যতই থাকুক না সেইড এখানে পাস্ট টেন্স। তাহলে কি হবে? শি যা আছে তাই বসে যাবে। শি গেটস আপ ফ্রম বেড অ্যাট 6 a.m. এভরিডে। ব্যাস, হয়ে গেল 6 a.m. এভরিডে। বুঝতে পেরেছো? আর একটা দেখো চিরন্তন সত্যের উদাহরণ। সেটা কি? দেখো, ফাদার said to me the earth is round. বাবা আমাকে বলেছিলেন পৃথিবী গোলাকার। তাহলে এটা কি হবে? ফাদার টোল্ড মি দ্যাট। এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট বসলো। ফাদার টোল্ড মি দ্যাট পৃথিবী, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার, এটা চিরন্তন সত্য। দ্যাট যা আছে তাই বসে যাবে, দ্য আর্থ ইজ রাউন্ড। বা ফাদার সেড টু মি ম্যান ইজ মর্টাল, ফাদার টোল্ড মি দ্যাট ম্যান ইজ মর্টাল। বা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ফাদার টোল্ড মি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই তো, ভেরি সিম্পল। দিস ইজ ভেরি সিম্পল, জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ফর্মুলা। ফর্মুলাটাকে মুখস্থ না করলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। সুতরাং প্রতিজ্ঞা করো যে আমি ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথমে আমি টেন্সটা শিখব, তারপর আমি এই নিয়মগুলোকে ভালো করে শিখব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ যদি ন্যারেশন করতে চায়, ভয়েস চেঞ্জ করতে চায়, যদি টেন্সটা সে ভালো করে শেখে এবং এই নিয়মগুলোকে ভালো করে দেখে নেয়, সে কোনো দিন আটকাবে না। যত ধরনেরই দেয়া হোক, কোনো দিনই সে আটকাবে না। ঠিক আছে? সুতরাং তোমরা টেন্সটা ভালো করে শেখো। আমি পরের ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা নিয়ে হাজির হব। ঠিক আছে? আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। টাটা।